এই যে দুটো প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ, তুমি কি বলতে পারবে এই দুটো প্রশ্নের পার্থক্য কি? এই প্রশ্নটাকে পড়বো এইভাবে, তুমি কি খাচ্ছ, মানে এর উত্তরে আমি জানতে চাইছি খাচ্ছ কি খাচ্ছ না। এর উত্তর দিতে হবে ইয়েস অর নো বলে। কিন্তু এই প্রশ্নটা পড়ার সময় এইভাবে পড়বো, তুমি কি খাচ্ছ, এর উত্তর বলার সময় নির্দিষ্ট কিছু কথা বলতে হবে, যেগুলো ইয়েস বা নো বললে হবে না। এই প্রশ্নগুলোকে আমরা ইংরেজিতে বলি WH টাইপ কোয়েশ্চেন। এখন তুমি এই দুই ধরনের প্রশ্ন কিভাবে ইংরেজিতে বলবে এটা যদি বুঝতে পারো, তাহলে সমস্ত ধরনের প্রশ্ন তুমি ইংরেজিতে শিখে যাবে। এর উত্তরে বলবো আর ইউ ইটিং, কিন্তু এই প্রশ্নটার উত্তর বলার সময় WH ওয়ার্ড একটা ব্যবহার করতে হবে। এর উত্তরে আমরা বলবো হোয়াট আর ইউ ইটিং। দেখো এখানে হোয়াট বলার পরে ঠিক এই সেন্টেন্সে যা ছিল সেটাই কিন্তু বলেছি। ইংরেজির সমস্ত প্রশ্নগুলোকে এই দুই ভাবে ভাগ করা হয়। এই যে কি, কোথায়, কখন, কেন, এই ওয়ার্ডগুলিকে বলি আমরা WH ওয়ার্ড, যেটা তুমি নিশ্চয়ই লিস্টে দেখতে পাচ্ছ। এই সাধারণ একটা কৌশল প্রয়োগ করে আমরা এই 15 প্রকারের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা শিখব যে এই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয়। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। প্রথমেই টাইপ 1, মানে কাজটা চলছে। তুমি কি লিখছো? এই যে প্রশ্নটা ইংরেজিতে বলার সময় আমরা কিভাবে বলি না, এটা বুঝতে গেলে তোমাকে এই কি কথাটা যদি বাদ দিয়ে দাও, দেখো তাহলেই কিন্তু প্রশ্নটা চলে গেল, আর প্রশ্নটা থাকলো না। এই জিজ্ঞাসা চিহ্নটাও বাদ চলে গেল। তুমি লিখছো, এর ইংরেজি হলো ইউ আর রাইটিং। ভালো করে বুঝে নাও, যখনই প্রশ্ন করব এইটাকে প্রশ্নে ফেলবো, তুমি কি লিখছো, এই যে কি এসে গেল, তখন কি হয় না, এটাকে প্রশ্ন করার জন্য যে অক্সিলিয়ারি ভার্বটা আছে, মানে প্রথম যে ভার্বটি বসে আছে অক্সিলিয়ারি হতে হবে। এই অক্সিলিয়ারি ভার্বটিকে শুরুতে দিয়ে দাও, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিলেই এই কি কথাটা এসে যাবে। তাহলে ফাইনালি সেন্টেন্সটা হবে আর ইউ রাইটিং। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে এলো। এর উত্তর কিন্তু হ্যাঁ বা না বললেই হয়। ওই জন্য এই প্রশ্নটাতে কোনো WH ওয়ার্ড লাগবে না। এবার পরেরটা দেখো, তুমি কি লিখছো। তাহলে একেও যদি প্রশ্ন করি, তাহলে কি, এই কয়ে দীর্ঘিকার মানে হলো হোয়াট, তোমাকে আমি লিস্টে দেখিয়েছি। তাহলে যখনই এটা বাদ দিলাম, দেখো পড়ে থাকলো তুমি লিখছো, মানে ওই একই রকম ইউ আর রাইটিং। এবারে প্রশ্ন করব যখন, তুমি কি লিখছো, আর ইউ রাইটিং। তুমি কি লিখছো, হোয়াট আর ইউ রাইটিং। তুমি কেন লিখছো, হোয়াই আর ইউ রাইটিং। তুমি কোথায় লিখছো, হোয়ার আর ইউ রাইটিং। তাহলে প্রশ্নটার জন্য এই অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে চলে আসবে। যে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি সেটা শুরুতে বসিয়ে দিলেই হবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে তুমি আমাকে লিখে দাও, আমি আবার পরের ক্লাসে তোমাকে বুঝিয়ে দেব। পরেরটা দেখো, ও কি যাচ্ছে। তাহলে এর উত্তর হবে হ্যাঁ বা না, তার মানে এখানে WH ওয়ার্ড লাগবে না। এইবারে কিটা মনে করো নেই, তারপরে ও যাচ্ছে, হি ইজ গোয়িং, সি ইজ গোয়িং। বলো এবার কিভাবে আমরা এটাকে কোয়েশ্চেন করব। তুমি পারলে ভিডিওটা পজ করে কমেন্টে লিখে দেখাও, ইজ হি গোয়িং, ইজ সি গোয়িং। এই তো প্রশ্ন হয়ে যাবে। তাহলে দেখো
ইজ হি অথবা সি যে কোনো একটা বললে গোয়িং। হয়ে গেল প্রশ্ন। ও কোথায় যাচ্ছে? তাহলে ও যাচ্ছে, প্রশ্নটা তো রইলই, সঙ্গে কোথায় এসে গেছে, তাহলে এই হোয়ার কথাটা শুরুতে বসিয়ে দেবো। হোয়ার ইজ হি গোয়িং, হোয়ার ইজ সি গোয়িং। তাহলে প্রথমে বসাবো হোয়ার, এবারে ইজ হি বা সি, সে যদি মেয়ে হয় তাহলে সি গোয়িং। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে হলো। আমি কি চুপচাপ বসে আছি? উত্তরটা কি জানতে চাইছি, হ্যাঁ বা না। তাহলে WH ওয়ার্ড লাগবে না। একে ইংরেজিতে বলবো এম আই সিটিং স্টিল। স্টিল মানে চুপচাপ, আমি কি চুপচাপ বসে আছি। পরেরটা দেখো, তুমি কোথা থেকে আসছো? তাহলে প্রশ্নটা যদি বাদ দিই, কোথা থেকে বাদ দিলাম, তারপরে তুমি আসছো, ইউ আর কামিং। প্রশ্ন করলে আর ইউ কামিং। এইবারে কোথা থেকে, হোয়ার ফ্রম আর ইউ কামিং, অথবা ফ্রম হোয়ার আর ইউ কামিং। একে আরেকটু ঘুরিয়ে বলা যায়, হোয়ার আর ইউ কামিং ফ্রম। পরেরটা দেখো, তুই কার জন্য অপেক্ষা করছিস? তুই অপেক্ষা করছিস, ইউ আর ওয়েটিং। আর ইউ ওয়েটিং, কার জন্য, ফর হুম। এখন এই হুম না বলে হু বললেও চলে। তাহলে বলতে পারি হু আর ইউ ওয়েটিং ফর। হু আর ফর মানেই হলো হুম, কার জন্য। পরেরটা দেখো, তুই কিসের জন্য অপেক্ষা করছিস? একই, তুই অপেক্ষা করছিস, সেটাকে প্রশ্নে নিয়ে আসতে হবে। তাহলে বলবো হোয়াট আর ইউ ওয়েটিং ফর। এ দেখো হোয়াট আর ফর দুটো মিলে হয় হোয়াই, কেন। কিসের জন্য কথাটার মানেই তো কেন। তুমি এটা হোয়াই দিয়েও প্রশ্ন করতে পারতে, হোয়াই আর ইউ ওয়েটিং। পরেরটা দেখো, রাইমা কি এখন ঘুমোচ্ছে? তাহলে WH ওয়ার্ড কি দিতে হবে? তোমার কি মনে হচ্ছে বলো তো এখানে? উত্তরটা জানতে চাইছি ঘুমোচ্ছে কি ঘুমোচ্ছে না, এ কারণে WH ওয়ার্ড দেব না। এটাকে বলবো ইজ রাইমা স্লিপিং নাও। খুব সহজ কিন্তু। তুমি যেগুলো যেগুলো পারবে আমাকে কমেন্টে লিখে দেখাও আগে আগে। দেখো এবার, তুমি কি লিখছো না? এবার যদি প্রশ্নটা না দিয়ে করি, তুমি কি লিখছো, আর ইউ রাইটিং। তুমি কি লিখছো না, এই যে নট একটা বসাতে হবে। এটা কি করব, এটা বসানোর সবচেয়ে সহজ এবং ভালো পদ্ধতি হলো তুমি অক্সিলিয়ারি ভার্বটার সাথে জুড়ে দাও। এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো এর সাথে জুড়ে দাও। তাহলে বলবো আরন্ট ইউ রাইটিং। যদি কেটে কেটে বলো তাহলে আর নট ইউ রাইটিং। এই যে নটটা বসানোর একটা নিয়ম আছে, যদিও সেটা খুব একটা কড়াকড়ি বাঁধা ধরা নিয়ম নয়। নাউনের আগে নট বসাতে হয়, আর এটা যদি প্রোনাউন হয় এর পরে নট বসাতে হয়। এভাবেই আমরা বসাই। তখন বলতে হবে আর ইউ নট রাইটিং। এখন তুমি যদি বলো আর নট ইউ রাইটিং, একে ভুল বলা যায় না। সবচেয়ে ভালো উপায় এটা এভাবে জুড়ে দেওয়া। পরেরটা দেখো, ও কি হাঁটছে না? তাহলে জানতে চাইছি হাঁটছে কি হাঁটছে না, উত্তরটা হোক হ্যাঁ বা না। ইজন্ট হি ওয়াকিং। হি এর বদলে তুমি সি বলতে পারতে। ও কেন হাঁটছে না? এবার দেখো কেন, হোয়াই যোগ করে দিতে হবে। তাহলে বলবো হোয়াই ইজন্ট হি ওয়াকিং। এইরকম যে কোনো ধরনের প্রশ্ন, মানে কাজটা চলছে বোঝালে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি আমরা, এই প্রশ্নগুলো মিলিয়ে মিলিয়ে তুমি অবশ্যই করতে পারবে। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাব। কাজটা তাহলে চলছিল বোঝালে, তুমি কি কাল সন্ধ্যায় টিভি দেখছিলে? এইগুলো কিভাবে প্রশ্ন করবো দেখো, তুমি কি হাঁটছিলে?
তাহলে উত্তর হবে হ্যাঁ বা না, WH ওয়ার্ড লাগবে না। তুমি হাঁটছিলে, টিটা যদি বাদ দিয়ে দিই তাহলে হবে ইউ ওয়ার ওয়াকিং। প্রশ্ন করলে ওয়ারটা শুরুতে আসবে, তাহলে বলবো ওয়ার ইউ ওয়াকিং। পরেরটা দেখো, রিয়া কি পড়ছিল, এটাকেও বলবো ওয়াজ রিয়া রিডিং। রিয়া কি পড়ছিল, এবারে একটা নির্দিষ্ট উত্তর চাইছি, তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেনটা শুরু করতে হবে, বাকিটা একই রকম বলতে হবে। তাহলে বলবো হোয়াট ওয়াজ রিয়া রিডিং, রিয়া কি পড়ছিল। তুমি কোথায় যাচ্ছিলে, তাহলে কোথায় আছে, তাহলে প্রশ্নটার শুরুতে হোয়ার কথাটা বসিয়ে দিতে হবে। তাহলে বলবো হোয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে। এবার দেখো একটা বড় প্রশ্ন, তুমি কি গতকাল সন্ধ্যায় ক্রিকেট খেলা দেখছিলে, ক্রিকেট ম্যাচ দেখছিলে, একই কথা। ওয়ার ইউ ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ লাস্ট ইভিনিং, গতকাল সন্ধ্যায়, ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং, একসাথে বলবো লাস্ট ইভিনিং। আজ সকালে, টুডে ইন দ্য মর্নিং, একসাথে বলা হয় দিস মর্নিং। আগামীকাল বিকালে, টুমরো ইন দ্য আফটারনুন, একে বলি নেক্সট আফটারনুন। এবার দেখো, ওরা কি সময় নষ্ট করছিল, হ্যাঁ বা না জানতে চাইছি। ওয়ার দে ওয়েস্টিং টাইম, কিন্তু যদি বলি ওরা কি সময় নষ্ট করছিল না, একটা না বললাম। একইভাবে তুমি জানো নিশ্চয়, নটটা এই শুরুতে অক্সিলিয়ারি ভার্বটার সাথে জুড়ে দিতে হবে। এটা হবে ওয়ারেন্ট দে ওয়েস্টিং টাইম, তারা কি সময় নষ্ট করছিল না। তাহলে দেখো খুব সহজ, কিন্তু তুমি একটু মনোযোগ দিয়ে শুনলেই সবটাই বুঝতে পারবে। পরের অংশে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও। এবার 3 নম্বর, পারি বা পারো বোঝালে, তুমি কি গান গাইতে পারো, তানিশা কি ছবি আঁকতে পারে, এই প্রশ্নগুলো কিভাবে বলবো দেখো। তুমি কি গান গাইতে পারো, পারো মানে এটা করার তোমার সামর্থ্য বা দক্ষতা আছে কিনা, এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। তুমি কি গাইতে পারো মানেই গান গাইতে পারো। তুমি যদি বলো ক্যান ইউ সিং আ সং, তাও হবে। তুমি কি গান গাইতে পারো বা তুমি কোন গান গাইতে পারো, তাহলে হোয়াট বা হুইচ দিয়ে কোয়েশ্চেন করতে হবে, শুরুতে সেটা বসিয়ে দিলেই হবে। তাহলে বলবো হোয়াট সং বা হুইচ সং ক্যান ইউ সিং। তুমি কি চিঠি লিখতে পারতে, এখানে দেখো যদিও পারবে আছে কথাটা, মনে হচ্ছে যেন ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, আসলে তাই। ক্যান দিয়ে আমরা প্রশ্নগুলো করি এক্ষুনি পারো কিনা জানার জন্য বা পারবে কিনা জানার জন্য, তোমার লেখার সামর্থ্য আছে কিনা সেটা জানতে চাইছি, হ্যাঁ বা না। তাই বলবো ক্যান ইউ রাইট আ লেটার। এবার দেখো, সঞ্জয় কি ছবি আঁকতে পারে না, না দিয়ে যদি প্রশ্ন করি ক্যান্ট সঞ্জয় ড্র। সঞ্জয় কি গাছে উঠতে পারে না, ক্যান্ট সঞ্জয় ক্লাইম্ব দ্য ট্রি। এইরকম, ও কি একা একা বাড়ি যেতে পারবে না, মানে পারার সামর্থ্য আছে বা সাহস আছে কিনা জানতে চাইছি। ক্যান্ট সি অর হি গো হোম অ্যালোন বললেই হবে। তুমি যদি আরো সুন্দর করে ইংরেজি বলতে চাও তাও বলা যায় ওন্ট, ওন্ট মানে উইল নট, ওন্ট হি বা সি, ওন্ট সি অর হি বি এবল টু গো হোম অ্যালোন, এভাবেও বলতে পারো, কিন্তু এরকম বললেই কাজ মিটবে। এবার আমরা শিখব আছে বা নেই বোঝালে। তোমার কি বাইক আছে, ওদের কি কোনো বাড়ি নেই, এই প্রশ্নগুলো কিভাবে বলবো ইংরেজিতে। তোমার কি বন্ধু আছে, তোমার বন্ধু আছে যদি কি কথাটা বাদ দিই, ইউ হ্যাভ আ ফ্রেন্ড, ওই হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব, ওকে শুরুতে নিয়ে গেলেই হবে। একে বলবো হ্যাভ ইউ আ ফ্রেন্ড,
আবার আছে বোঝালে যতই অক্সিলিয়ারি ভার্ব থাকুক না কেন ডু দিয়েও প্রশ্ন করা যায়। ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড? এখন যদি তুমি খুঁটিয়ে বুঝতে চাও এই দুটো তফাৎ কি, আমি আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তুমি সেটা দেখে নেবে। তা না হলে সাধারণ অর্থে কিছু থাকা বোঝালে তুমি ডু দিয়েও প্রশ্নটা করতে পারো। এবার দেখো, তোমার কি বন্ধু নেই, একটা নট আসবে, তাহলে কোনটার সাথে নট যোগ করবো স্যার? হ্যাভন্ট ইউ আ ফ্রেন্ড বলবো নাকি ডোন্ট ইউ হ্যাভ আ ফ্রেন্ড বলবো? আমরা বলবো ডোন্ট ইউ হ্যাভ আ ফ্রেন্ড। একে আরেকটাও বলা যায়, হ্যাভ ইউ নো ফ্রেন্ড? তোমার কি কোনো বন্ধু নেই? অমলের কি আইফোন আছে? তাহলে জানতে চাইছি হ্যাঁ বা না, কোনো WH ওয়ার্ড লাগবে না। একে বলবো হ্যাজ অমল অ্যান আইফোন অথবা ডাজ অমল হ্যাভ অ্যান আইফোন। এই ডু দিয়ে সেন্টেন্সের কনস্ট্রাকশন গুলো কিন্তু খুব সুন্দর, তুমি এটা ব্যবহার করতে পারো। তোমাদের কি কুকুর নেই? ওই আছে তার সাথে না যোগ করা। হ্যাভ ইউ নো ডগ? ডোন্ট ইউ হ্যাভ আ ডগ? হ্যাভন্ট ইউ আ ডগ? এই তিনটের মধ্যে আমরা বলবো ডোন্ট ইউ হ্যাভ আ ডগ। পরেরটা দেখো, ওদের বাগানে কি আম গাছ আছে? এইখানে একটু ভালো করে বুঝতে হবে তোমার, কোন স্থানে কিছু একটা আছে। আমি যেখানে শিখিয়েছিলাম যে ভিডিওটাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ব্যবহার করতে হয়, আমি খুব খুঁটিয়ে বুঝিয়েছিলাম যে যদি কোনো স্থানে কিছু একটা আছে বা ছিল বোঝাই তখন কিন্তু দেয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো, ওদের বাগানে আম গাছ আছে, কি কথাটাকে যদি বাদ দিই, দেয়ার ইজ আ ম্যাঙ্গো ট্রি ইন দেয়ার গার্ডেন। প্রশ্ন করলে অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে আসবে, তখন বলবো ইজ দেয়ার আ ম্যাঙ্গো ট্রি ইন দেয়ার গার্ডেন। কিন্তু এমন ভাবে যদি বলো ডু দে হ্যাভ আ ম্যাঙ্গো ট্রি ইন দেয়ার গার্ডেন, সেন্টেন্সটা ভুল হয় না, কিন্তু এইভাবে বলাটাই ভালো। এবার আমরা শিখব ছিল মানে কিছু থাকা অর্থে, মানে আগেরটা এই আছে, এটাকে যদি পাস্ট টেন্স বলা হয়, তোমার কি একটা ঘড়ি ছিল? আমাদের কি একটা আম গাছ ছিল? প্রথমে দেখো, তোমার কি ল্যাপটপ ছিল? উত্তরটা জানতে চাইছি হ্যাঁ বা না। একে বলতে পারি ডিড ইউ হ্যাভ আ ল্যাপটপ, হ্যাড ইউ আ ল্যাপটপ, এটা বলাই ভালো। তোমার কেন ল্যাপটপ ছিল না? তাহলে ছিল না বলছি, আবার কেন জানতে চাইছি, তার মানে হোয়াই যোগ করতে হবে। একে বলবো হোয়াই ডিডন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ? ওই যে না ছিল ওই জন্য ডিডন্ট করেছি। ওর কি একটা লাল রঙের গাড়ি ছিল? ডিড হি অথবা সি হ্যাভ আ রেড কার? আবার হ্যাড হি অর সি আ রেড কার এমন বললেও হবে। রাস্তায় কি একটা বাস দাঁড়িয়ে ছিল? তাহলে আবার দেখো কোন স্থানে কিছু একটা ছিল বোঝাচ্ছে। একে বলবো ওয়াজ দেয়ার আ বাস স্ট্যান্ডিং অন দ্য রোড। এবার আমরা শিখব হওয়া বোঝালে, তুমি কি একজন ছাত্র, মানে তুমি কি একজন ছাত্র হও? আমরা এই হওয়া কথাগুলো বলি না সাধারণত প্রশ্নের মধ্যে বাংলায়। উনি কি একজন ডাক্তার, মানে উনি কি একজন ডাক্তার হন? তাহলে একে ইংরেজিতে বলবো তুমি কি একজন ছাত্র? তাহলে কিটা বাদ দাও, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। ইংরেজিতে বলবো আর ইউ আ স্টুডেন্ট? উনি কি একজন ডাক্তার? উনি যদি মহিলা হন তাহলে সি বলবো, ইজ হি অর সি আ ডক্টর? রোহন কি ফুটবলার নয়? তাহলে একটা নট যোগ করতে হবে, তখন বলবো ইজেন্ট রোহন আ ফুটবলার। সহজ, খুব সিম্পল। এবার দেখো
টাইপ 7 মানে এই হওয়াগুলোই যদি পাস্ট টেন্সে হয়। তুমি কি গায়ক ছিলে? মানসবাবু কি খুব ধনী ছিলেন না? যদি না দিয়ে প্রশ্ন হয়, কিভাবে হবে এগুলো? ওয়ার ইউ আ সিঙ্গার? ওয়াজন্ট মানসবাবু ভেরি রিচ? কিন্তু তোমার ঠাকুরদা কি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন? এটাও তুমি পারবে। যদি পারো অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে লিখে দেখাও। যদি বলা হয় তোমার ঠাকুরদা কি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না? ওয়াজন্ট ইওর গ্র্যান্ডফাদার আ ফ্রিডম ফাইটার? এইবার আমরা শিখব প্রেজেন্ট টেন্সে কোনো কাজ করা হয় বা হয় না বোঝালে। তুমি কি চা খাও? তাহলে জানতে চাইছি চা খাও কি খাও না। কোনো WH ওয়ার্ড লাগবে না। এই প্রশ্নটার মধ্যে প্রশ্নটাকে যদি সরিয়ে নিই, কি কথাটা বাদ দিই, তাহলে ইংরাজিতে হয় ইউ ড্রিঙ্ক টি। এখন প্রশ্ন করতে গেলে অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে নিয়ে যেতে হয়, কিন্তু দেখো এই সেন্টেন্সটায় কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে কি করতে হবে না, একটা ধার করা অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসাতে হবে। কোনগুলো ধার করা? ডু, ডাজ, ডিড, এদের বলি ডামি অক্সিলিয়ারি। তুমি অক্সিলিয়ারি ভার্বের এই লিস্টটা একটু দেখে বুঝে নাও। এই ভার্বগুলি অক্সিলিয়ারি হিসাবে কাজ করে। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডামি অক্সিলিয়ারি ভার্বকে কাজে লাগাতে হবে। আমরা এখানেও ঠিক সেই বুদ্ধিটাই প্রয়োগ করব। তাহলে হবে ডু ইউ ড্রিঙ্ক টি। পাস্ট টেন্স হলে তখন ডু এর বদলে ডিড বলতে হতো। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসো, ইউ লাভ মি, অক্সিলিয়ারি ভার্ব নেই। প্রশ্ন করলে হবে ডু ইউ লাভ মি, আবার না যোগ করলে ডোন্ট ইউ লাভ মি। তুমি কি চাও? তাহলে হ্যাঁ বা নাতে এর উত্তর হবে না, তুমি কি চাও, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে হবে। কিন্তু এই প্রশ্নটা যদি বাদ দিই তাহলে দেখো আছে তুমি চাও, ইউ ওয়ান্ট, অক্সিলিয়ারি ভার্ব নেই, ডামি অক্সিলিয়ারি লাগবে। তাহলে কি বলবো বলো, যদি পারো কমেন্ট করে দেখাও। একে বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি রোজ সকালে কোথায় যাও? তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন গুলোতেই কিন্তু ওই ডু, ডাজ, এই ডামি অক্সিলিয়ারি চলে আসছে। আমার ধারণা এটাকেও তুমি বলতে পারবে। বলবো হোয়ার ডু ইউ গো এভরি মর্নিং। পরেরটা, মলি কেন এখানে আসে না? তাহলে মলি আসে, মলি কামস, ভার্বের সাথে এস যোগ করা আছে। মলি আসে না, মলি ডাজ নট কাম, ডাজন্ট মলি কাম হিয়ার। মলি কেন এখানে আসে না? হোয়াই ডাজন্ট মলি কাম হিয়ার। দেখো তাই লিখেছি, হোয়াই ডাজন্ট মলি কাম হিয়ার। পরেরটা, তুমি কখন বাড়ি যাও? এর উত্তর আমি বলবো না, তোমরা লিখে দেখাও, তারপরে আমার লেখাটার সাথে মিলিয়ে নাও। ওই ধরনের প্রশ্নগুলোই যদি এবার পাস্ট টেন্সে বলি, টাইপ 9, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? উত্তরটা জানতে চাইছি হ্যাঁ বা না। তাহলে দেখো এখানেও ওই ডামি অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে। তার কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই সেন্টেন্সটাকে বলবো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তোমার বন্ধু কি সেদিন তোমাদের বাড়িতে এসেছিল? তাহলে প্রশ্নটা যদি বাদ দিই, এই কি কথাটা বাদ দিলাম, তোমার বন্ধু সেদিন তোমাদের বাড়িতে এসেছিল, তাহলে ভার্বটা হলো কেম, এসেছিল, অন্য কোনো ভার্ব নেই। তাহলে একে প্রশ্ন করলে ডামি অক্সিলিয়ারি লাগবে,
যেহেতু পাস্ট টেন্স ডিড ব্যবহার করব। সেন্টেন্সটা হবে ডিড ইওর ফ্রেন্ড কাম টু ইওর হাউস দ্যাট ডে। একটা জিনিস খেয়াল করো, যেহেতু ডিড ব্যবহার করেছি পরের ভার্বগুলো টেন্স লেস হয়ে গেছে, মানে এর মধ্যে কোনো টেন্স নেই। V0 বলি আমি এগুলোকে, ভার্বের কোনো টেন্স ছাড়া। এই প্রশ্নটাকেই যদি কখন দিয়ে প্রশ্ন করি, তোমার বন্ধু সেদিন কখন তোমাদের বাড়িতে এসেছিল, কখনের ইংরেজি হোয়েন। এই হোয়েনটা ওর মধ্যে অ্যাড করতে হবে। কি অ্যান্সার হবে তুমি কমেন্ট বক্সে আমাকে লিখে দেখাও। তাহলে শুনে নাও, হোয়েন ডিড ইওর ফ্রেন্ড কাম টু ইওর হাউস দ্যাট ডে। কঠিন কিচ্ছু নয়। পরেরটা দেখো, তুমি কাকে চিঠিটা লিখেছিলে। এই যে কাকে, এই কথাটার ইংরাজি হুম, আর একটা ইংরাজি আছে হুম ডিড ইউ রাইট দ্য লেটার, এটা তো বলাই যায়। আরেকটা খুব সুন্দর সেন্টেন্স দেখো, হু ডিড ইউ রাইট দ্য লেটার টু। এই হু আর টু মানে কাকে, হুম। ঠিক যেমন বলেছিলাম হোয়াট আর ফর মানে হোয়াই। পরেরটা দেখো, আমি কেন কাল মাঠে গেলাম না তুই কি জানিস। দেখো এর মধ্যে দুটো প্রশ্ন আছে, আমি কেন কাল মাঠে গেলাম না তুই কি জানিস। তোমরা পারবে এটাকে ইংরেজি করতে, পারলে কমেন্ট করে দেখাও। এক্ষেত্রে আমরা এটার ইংরেজি আগে বলে নেব, তুই কি জানিস, ডু ইউ নো। আমি কেন কাল মাঠে গেলাম না, হোয়াই। এবার দেখো, ডিডন্ট আই গো টু দ্য ফিল্ড ইয়েস্টারডে। এটা না বলে যেহেতু একবার অক্সিলিয়ারি ভার্বকে আগিয়েছি, এইখানে আর এমনটা করব না। হোয়াই আই ডিডন্ট গো টু দ্য ফিল্ড ইয়েস্টারডে, এইভাবে বলবো সেন্টেন্সটা। তাহলে নিশ্চয়ই এই ধরনের সেন্টেন্স নেগেটিভ হলেও তোমরা সেই প্রশ্ন নিজেরাই তৈরি করে নিতে পারবে। আমি 15টা টাইপের কোয়েশ্চেনের কথা বলেছিলাম, টাইপ 9 পর্যন্ত আজকের ক্লাসের মধ্যে রাখলাম। এর পার্ট 2 খুব শীঘ্রই আসবে। তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা লাইক দিয়ে তোমার পছন্দের কথা আমাকে জানাতে ভুলবে না। প্রশ্ন কিভাবে করতে হয় তার পার্ট 1 আজকে শেষ করলাম। See you in the next class. Thank you for watching.